আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু আমরা এক্সাম্পল দেখব, জার্নাল এবং সেগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করার চেষ্টা করব। তবে এই ক্লাসটি বোঝার আগে আপনারা আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট থেকে বা ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে আমরা আগের যে জাবেদার ভিডিওগুলো করেছি সেগুলো দেখে নেবেন। আমরা আগের ভিডিওগুলোতে জাবেদার একদম বেসিক জাবেদা কিভাবে করতে হয়, কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। সেগুলো যদি দেখেন তাহলে এই ক্লাসটা আপনাদের জন্য খুব সহজ হবে। আর এই ধরনের আমরা আরও 3-4টি ক্লাস বানাবো। মূলত আজকের ক্লাস থেকে আগামী 3টি ক্লাসে আমরা মোট 50টা আপনাদের জাবেদা দিব, আর কি জার্নাল দিব, যেগুলো ছক আকারে। সেগুলো যদি আপনি আয়ত্ত রাখতে পারেন তাহলে আপনি পরীক্ষাতে 100% এর থেকেই কমন পাবেন এবং ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশনে তখন জার্নাল অ্যান্সার করা আপনার জন্য খুব সহজ হবে। তবে আজকের ক্লাসটি ভালো মতো বুঝতে হলে আপনাদের আবারও বলছি, আগের ক্লাসগুলো দেখতে হবে। যারা আগের ক্লাসগুলো অলরেডি দেখে ফেলেছেন তাদের জন্য আজকের ক্লাসটি খুবই সহজ হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসে প্রবেশ করি। প্রিয় ব্যাংকার বন্ধু, আজকে আমরা মূলত যেগুলো ইম্পর্টেন্ট জার্নাল এন্ট্রিজ, আমরা বলছি যে মোটামুটি 50টা ইম্পর্টেন্ট জার্নাল এন্ট্রিজ আপনাদের আগামী 3 থেকে 4টি ক্লাসে আমি শেখাবো। তবে আজকে আমরা 12 থেকে 15টি যতটি পারা যায় আমরা শেখার চেষ্টা করব। তো আমাদের এই জার্নাল এন্ট্রিসের ডেবিট ক্রেডিট নির্ণয় করার আগে আপনারা যারা অলরেডি আগের ক্লাসগুলো করেছেন তারা তো জানেনই, তারপর আমি একটু সংক্ষেপে বলি যে আমরা যে কোনো লেনদেন থেকে 2টা ভাগে বিভক্ত করার পর কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করি। আমরা আগের ক্লাসে যারা আপনারা করছেন তাদের বলেছিলাম যে সংক্ষেপে এডি মনে রাখলেই, যে এডি বাড়লে এই চিহ্নটা দ্বারা আমরা উপরে বাড়ানো বোঝাচ্ছি, এডি বাড়লে ডেবিট এবং কমে গেলে ক্রেডিট। এবং এতে আমরা বুঝাইছি অ্যাসেটস, ডিতে ড্রয়িংস, ইতে এক্সপেন্সেস। আগের ক্লাসগুলোতে এইগুলো নিয়ে একেবারে খুব সুন্দর করে আলোচনা আছে, তারপর আপনাদের মনে করে দেওয়ার জন্য আমরা বললাম এখানে। আর এতে ডেবিট আমরা বলতেছি ইনক্রিজ, এডি বাড়লে ডেবিট এবং কমে গেলে ক্রেডিট। অপরদিকে আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে এলসিআর যদি বাড়ে যায় তাহলে হলো ক্রেডিট, মানে ইনক্রিজ। ক্রেডিট দ্বারা কি বোঝায়? এলসিআর ইনক্রিজ বোঝায়। এবং যখন এলসিআর ডিক্রিজ হয়, কমে যায়, তখন সেটা হলো ডেবিট। এলতে আমরা বলেছিলাম যে লায়াবিলিটিস, সিতে ক্যাপিটাল, আরতে রেভিনিউ। আর আরেকটা জিনিস আমরা মনে রাখছিলাম যে সনাতন পদ্ধতিতে সকল প্রকার ব্যয়, খরচ বা ক্ষতি হবে ডেবিট, এই যে এখানে আমরা লিখছি এক্সপেন্স ডেবিট, এবং সকল প্রকার আয়, রেভিনিউ হলো ক্রেডিট। আর 2টা টপিকস আমরা মনে রাখছিলাম যে আসলে ডেবিট এবং চলে গেলে ক্রেডিট। এই কয়েকটি তথ্য ইনফরমেশন আমরা যদি মাথায় রাখতে পারি তাহলে দুনিয়ার সকল জাবেদা আমরা করতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার আসুন আমরা এখানে একটা ছক করেছি যেখানে আমরা লিখেছি যে সিরিয়াল নাম্বার, তারপর এখানে লিখছি ট্রানজ্যাকশন অর্থ লেনদেন, আর এখানে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। আসলে আমরা এগুলো বাছাইকৃত অনেক জার্নাল আছে, তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জার্নাল পরীক্ষাতে আসে এইরকম কিছু জার্নাল আমরা বাছাই করেছি, যেগুলোতে আমাদের এই ধরনের লেনদেনগুলো সাধারণত পরীক্ষাতে যদি থাকে তখন এটা ডেবিট ক্রেডিট কী হবে সেটা আপনি দেখলেই যেন বুঝতে পারেন, এক নজরে যেন দেখেই বুঝতে পারেন। আমরা পিডিএফ লিঙ্ক এবং এটার আপনাদের দিয়ে দিব, আপনারা সেখান থেকে পিডিএফ চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমেই আমরা দেখেন একটা জার্নাল করেছি এখানে, যে ট্রানজ্যাকশন লিখেছি ফর ইনভেস্টেড ইন বিজনেস, ব্যবসাতে বিনিয়োগ করেছি, ইন ক্যাশ নগদ টাকা, ফার্নিচার, ইকুইপমেন্ট এবং সাপ্লাইজ। অর্থাৎ আপনি যখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবেন তখন ব্যবসা প্রতিষ্ঠান শুরুতে মালিক যা কিছু দিবে আমরা তাই বলছি মূলধন, এবং ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় কি নগদ টাকা লাগবে, তারপর ওই ব্যবসাতে যদি অফিস থাকে তখন সেক্ষেত্রে ফার্নিচার লাগতে পারে, সাপ্লাইজ লাগতে পারে। ব্যবসা প্রতিষ্ঠানের শুরুর সময় আপনি ব্যবসাতে যা কিছু নিয়ে শুরু করবেন সেগুলো হবে সব ডেবিট, এবং এই মালিক যে পরিমাণ টাকা দিবে বা যে পরিমাণ সে সব কিছুই দিবে সেটার টোটাল অ্যামাউন্টকে করতে হবে ক্রেডিট। অর্থাৎ দেখেন এখানে আমরা ব্যবসাতে প্রথমে কি বিনিয়োগ করছি? ক্যাশ। তো এই জন্য আমরা দেখাচ্ছি যে ক্যাশ ডেবিট। এরপর আমরা ফার্নিচার বিনিয়োগ করেছি, এই জন্য ফার্নিচার ডেবিট আমরা দেখাচ্ছি। এবং ইকুইপমেন্ট আমরা এই
ফার্নিচার নিয়ে ব্যবসা শুরু করছি, তারপর ইকুইপমেন্ট যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করছি, তাহলে ইকুইপমেন্ট ডেবিট, এবং সাপ্লাইস নিয়ে ব্যবসা শুরু করছি, সাপ্লাইস ডেবিট। এখানে আরেকটু সহজভাবে বুঝতে পারেন যে ব্যবসাতে যা কিছু আসে আমরা তা বলি কি ডেবিট। তাহলে এখানে ব্যবসা প্রতিষ্ঠানে কি নগদ টাকা আসছে না, এরপর ফার্নিচার আসছে, এরপর কি আসছে দেখেন যে ইকুইপমেন্ট আসছে, তারপর আমাদের কি আসছে সাপ্লাইস আসছে, তাহলে এগুলো সব ব্যবসা প্রতিষ্ঠানে আসছে, এগুলো হচ্ছে হলো ডেবিট। এখন এই চারটা এগুলো কি মালিক দিয়েছে, এই চারটা মিলে যত টাকা হবে তত টাকাকে আমরা কি করে দিব মূলধন করব, ক্যাপিটাল ক্রেডিট। সহজ কথায় ব্যবসা প্রতিষ্ঠানের শুরুতে আপনি যা নিয়ে ব্যবসা শুরু করবেন সেটা হচ্ছে ডেবিট, আর তার বিপরীতে ক্যাপিটালকে আপনার মূলধনকে ক্রেডিট করতে হবে। এরপর 2 নম্বরে আসুন, আমরা লিখেছি যে ফর রেন্ট পেইড ইন ক্যাশ অথবা রেন্ট এক্সপেন্স, আমরা ভাড়া দিয়েছি নগদে অথবা রেন্ট এক্সপেন্স হয়েছে হলো কত নগদে, মানে ভাড়া খরচ প্রদান করছি। তাহলে আমরা বললাম না যে সকল প্রকার এক্সপেন্স কি হয় ডেবিট হয়। তাহলে আমরা এখানে লিখছি যে এই যে দেখেন যে রেন্ট এক্সপেন্স কি ডেবিট, আর এই ভাড়াটা খরচ যখন আমি প্রদান করছি তখন আমার কি হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে। তাহলে আমরা খুব সহজে শিখছিলাম যে নগদ টাকা আসলে ডেবিট এবং নগদ টাকা চলে গেলে ক্রেডিট। তাহলে এখানে নগদ টাকা যেহেতু চলে গেছে তাহলে আমরা ক্যাশ ক্রেডিট করলাম। অনুরূপভাবে আমরা এখানে দেখেন লেখা আছে যে ফর স্যালারিজ পেইড ইন ক্যাশ অথবা স্যালারিজ এক্সপেন্সেস, অর্থাৎ আপনি বেতন প্রদান করছেন কি নগদে, তাহলে বেতন প্রদান কি এক ধরনের খরচ, আর আমরা বলছি যে সকল ধরনের খরচ ডেবিট। অথবা আমরা এই এডিতে যদি দেখি যে যখন এক্সপেন্স ইনক্রিজ হয় তখন হচ্ছে হলো ডেবিট, তাহলে আমরা এখানে লিখছি যে স্যালারিজ এক্সপেন্স কি ডেবিট, এবং এই বেতনটা প্রদান করতে আমার কি হলো এই নগদ টাকা চলে গেছে না, তাহলে নগদ টাকা আমরা বললাম যে চলে গেলে ক্রেডিট হয়, তাহলে ক্যাশ ক্রেডিট। এইভাবে আপনি আরেকটা জিনিস এখানে দেখেন যে লিখছি যে ফর ক্যাশ সেলস, বিক্রয় করছেন নগদে, অথবা সোল্ড গুডস ইন ক্যাশ, অথবা যদি প্রশ্নে লেখা থাকে যে পণ্য বিক্রয় করছেন নগদে এবং টাকার একটা অ্যামাউন্ট দেওয়া আছে, এখানে আমরা টাকার অ্যামাউন্টটা লিখে নেই ধরে নেন। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন আপনি পণ্য বিক্রি করেন তখন ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসে নাকি চলে যায়, যেহেতু আসে তাহলে ক্যাশ কি হবে ডেবিট হবে, এই জন্য আমরা দেখেন যে ক্যাশ ডেবিট করেছি। আর সেলস, এখন আপনারা বলতে পারেন যে সেলস বিক্রয় এইটা ক্রেডিট হলো কেন, আপনি মাথায় রাখবেন যে যত ধরনের সেলস হবে সেলস অলওয়েজ ক্রেডিট হবে। বিক্রয় কেন ক্রেডিট হবে, কারণ বিক্রয় করার মাধ্যমে আপনি কি ব্যবসা প্রতিষ্ঠানে আপনার আয় হয়, আর আমরা কি দেখাইছি এখানে এই যে সকল ধরনের রেভিনিউ কি ক্রেডিট দেখাইছি, এই জন্য আমরা এখানে দেখালাম যে সেলস হচ্ছে হলো ক্রেডিট, যে কোনো আয় হলেই আপনি কি বলবেন ক্রেডিট। আর ব্যাংকার বন্ধু আপনাদের হিসাবের শ্রেণী বিভাগ নিয়ে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে জার্নাল করতে গেলে, সেক্ষেত্রে আমাদের প্রথম ক্লাসটাই এই জাবেদায় বস হওয়ার জন্য যে হিসাবের শ্রেণী বিভাগ দেওয়া আছে সেটা আগে করে নেবেন, তাহলে এটা বুঝতে আরও অনেক সহজ হবে। পার্ট বাই পার্ট যদি ক্লাসগুলো করেন তাহলে জাবেদাতে আপনি যে বস হবেন এটা 100% গ্যারান্টি। আচ্ছা, এরপর আমরা আসি হলো ফর ক্রেডিট সেলস, অথবা ক্রেডিট সেলস বলতে বোঝাচ্ছে যে বাকিতে বিক্রয় করছে, সেলস গুডস অন ক্রেডিট, অথবা প্রশ্নে লেখা থাকতে পারে যে অন ক্রেডিট, অন ক্রেডিট মানে আপনি বুঝবেন যে পণ্যটা বাকিতে করছে, অথবা সেলস অন অ্যাকাউন্ট, যদি অন অ্যাকাউন্ট লেখা থাকে তাহলেও আপনি মনে করবেন পণ্য বাকিতে বিক্রয় হয়েছে। আপনারা জানেন যে একটা পণ্য কি হতে পারে নগদে বিক্রয় হতে পারে অথবা বাকিতে বিক্রয় হতে পারে, তাহলে পণ্যটা যেভাবেই বিক্রি হোক না কেন নগদে হোক বাকিতে হোক, সেলস আমরা আগের ক্লাসগুলোতে জানিয়েছি যে সেলস অলওয়েজ কি ক্রেডিট হয়। তাহলে দেখুন এখানে যে আমরা সেলসকে ক্রেডিট করেছি, তাহলে আর সেলস তো আমাদের জন্য আয়, তো যখন আমরা একটা জিনিস বলছি যে ধারে বিক্রয় করব, ধারে বিক্রয়ের সাথে কি সম্পর্কিত অ্যাকাউন্টস রিসিভেবল, যেটাকে বলে প্রাপ্য হিসাব, এই যে আমরা প্রাপ্য হিসাব কি করছি ডেবিট করছি, তো এই অ্যাকাউন্টস রিসিভেবল আমরা কি বললাম যে ধারে বিক্রয়ের সাথে সম্পর্কিত। তো যখন আপনি একটা পণ্য ধারে বিক্রয় করবেন, যখন ধারে বিক্রয় করার ফলে কি হবে যে ভবিষ্যতে আপনি যার কাছে ধারে বিক্রয় করছেন, ধরে নেন রতনের কাছে বিক্রয় করছেন, তাহলে রতনের কাছে আপনি ভবিষ্যতে টাকা পাবেন, আর ভবিষ্যতে যে টাকাটাই আপনি পাবেন না কেন সেটাই আপনার কি অ্যাকাউন্টস রিসিভেবল বা আপনার সম্পদ। অ্যাকাউন্টস রিসিভেবল কি আপনার এক ধরনের সম্পদ, তাহলে সম্পদ বাড়লে কি হয় আমরা বলছি এই যে দেখেন অ্যাসেটস, সম্পদ বাড়লে কি বলছি আমরা ডেবিট বলছি, তো এই জন্য আমরা এখানে লিখছি যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। এখন আসেন একটা এখানে লেখা আছে ফর ক্যাশ সেলস অ্যান্ড ক্রেডিট সেলস, মানে নগদে পণ্য বিক্রয় করছেন এবং ধারে পণ্য বিক্রয় করছেন, অর্থাৎ আপনি যে পণ্যটা বিক্রি করছেন সেটা
আপনি ধরে নেন 20,000 টাকার পণ্য বিক্রয় করছেন, তখন আপনি যার কাছে বিক্রয় করছেন সে আপনাকে 15,000 টাকা নগদে দিছে এবং 5,000 টাকা বাকিতে দিছে। সহজ কথায় মানে যেটা বিক্রি করছেন সেখানে নগদ এবং বাকিতে মিশ্রিত আছে। তো যে টাকা আপনাকে নগদে বিক্রয় হয়েছে 20,000 টাকার মধ্যে ধরে নিলাম আমরা যে রতনের কাছে বিক্রি করছি 20,000 টাকার পণ্য, তার কাছে 20,000 টাকা নাই, সে 15,000 টাকা আমাকে নগদ দিছে আর বললো যে বাকি 5,000 টাকা বাকি মানে পরে দিবে। তাহলে নগদে যে টাকাটা দিছে আমার, সেই নগদ টাকা কি ব্যবসা প্রতিষ্ঠানে আসছে, তাহলে কি হবে, ক্যাশ ডেবিট হবে। তাহলে দেখেন এই যে ফর ক্যাশ সেলস অ্যান্ড ক্রেডিট সেলসে আমরা দেখতেছি যে ক্যাশ আমরা কি লিখছি, ডেবিট লিখছি। এরপর বাকি যে টাকাটা 5,000 টাকা সে বললো যে পরবর্তীতে দিবে, তাহলে বাকি হলেই আপনি বলেন যে বিক্রয়ের সাথে অ্যাকাউন্টস রিসিভেবল সম্পর্কিত। ওই রতনের নাম লিখে অ্যাকাউন্টস রিসিভেবল লিখবেন, মানে পরবর্তীতে তার কাছ থেকে টাকা পাবেন। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল আপনার এক ধরনের সম্পদ, সম্পদ বাড়লে কি বলি আমরা, ডেবিট বলি। তাহলে এখানে দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। আর আপনি তো জানেনই যে যেভাবেই আমরা সেল করি না কেন, সেল অলওয়েজ ক্রেডিট, কারণ সেলস এক ধরনের রেভিনিউ। এরপর আসেন 7 নম্বরে আমরা দেখি ফর ক্যাশ পারচেস অর পারচেস গুডস ইন ক্যাশ। এখানে বলতেছে যে পণ্য ক্রয় অথবা প্রশ্নে লেখা থাকতে পারে পারচেস গুডস ইন ক্যাশ, টাকা 20,000 বা 30,000 একটা অ্যামাউন্ট দিবে। তো যদি আমরা পণ্য ক্রয় করি তখন আমরা বলছি যে সবসময় কি হয়, পারচেস অলওয়েজ ডেবিট হয়। তাহলে আমরা এখানে লিখছি যে পারচেস ডেবিট, এবং এই পণ্যটা ক্রয় করার সময় আমার কি হয়েছে, নগদ টাকা চলে গেছে না, তাহলে নগদ টাকা চলে গেলে কি বলি আমরা, ক্যাশ ক্রেডিট করি। এই জন্য দেখেন এখানে আমরা ক্যাশ কি করেছি, ক্রেডিট করেছি। এখন একটা বিষয় হচ্ছে যে পারচেস আমার ক্রয়, আমরা প্রত্যেকটা জিনিস দেখার পর এইটা আসলে আমার কোন হিসাবে পড়ছে, অ্যাসেটসে পড়ছে নাকি ড্রয়িংসে পড়ছে নাকি এক্সপেন্সে পড়ছে নাকি লায়াবিলিটিসে পড়ছে, এটা আমাদের বোঝা খুব জরুরি। এই জন্য হিসাবের শ্রেণী বিভাগ না জানলে ভালো মতো আপনি জানালে বস হতে পারবেন না। আচ্ছা, এখন পারচেস আমরা জানি যে আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে পারচেস ক্রয় এক ধরনের ব্যয়, আর ব্যয় বাড়লে কি হয়, ডেবিট হয়। আর বা সকল ধরনের এক্সপেন্স কি বলছি আমরা, ডেবিট বলছি। তাহলে এই যে দেখেন পারচেস ডেবিট, এবং এই পারচেস করতে গিয়ে আমাদের ক্যাশ চলে গেছে, এই জন্য ক্যাশ ক্রেডিট। এরপর আমরা দেখতেছি যে ফর ক্রেডিট পারচেস, ক্রেডিট মানে কি, পণ্যটা বাকিতে ক্রয় করছেন, অথবা অর পারচেস গুডস অন ক্রেডিট, পণ্যটা ক্রয় করছেন, এই অন ক্রেডিটও লেখা থাকতে পারে, অথবা অর অন অ্যাকাউন্ট, পারচেস গুডস অন অ্যাকাউন্ট, তাহলেও আপনি মনে করবেন যে এই পণ্যটা ধারে ক্রয় হয়েছে। তো আমরা একটা জিনিস সহজভাবে মনে রাখবো যে পণ্য ধারে ক্রয় হোক অথবা নগদে ক্রয় হোক, পারচেস অলওয়েজ কি হবে, ডেবিট হবে। ফর ক্রেডিট পারচেস আর পারচেস গুডস অন ক্রেডিট অর অন অ্যাকাউন্ট, আমরা 8 নম্বরটা দেখতেছি। তো আমরা বলছি যে পারচেস পণ্য বা এতে হোক বা নগদে হোক, পারচেস কি হবে, অলওয়েজ ডেবিট হবে। তাহলে আমরা এখানে পারচেস ডেবিট করে দিলাম। আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করলাম কেন, অ্যাকাউন্টস পেয়েবল আমাদের হচ্ছে এক ধরনের প্রদেয় হিসাব, আর প্রদেয় হিসাব এক ধরনের দায়, আর আমরা বলছি যে দায় বাড়লে সবসময় কি হয়, ক্রেডিট হয়। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে যখনই বাকিতে পণ্য ক্রয় হবে তখনই আপনার অ্যাকাউন্টস পেয়েবল আসবে। বাকিতে পণ্য ক্রয় মানে কি, আপনাকে যার কাছ থেকে কিনছেন, ধরে নেন আপনি রিমনের কাছে 20,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করছেন, তাহলে রিমনকে কি ভবিষ্যতে আপনার টাকাটা অর্থ পরিশোধ করতে হবে, তাহলে আপনার এক ধরনের দায় তৈরি হলো। এই রিমনকে যে পরিশোধ করতে হবে এটাই অ্যাকাউন্টিংয়ের ভাষায় অ্যাকাউন্টস পেয়েবল বলে। এই জন্যই আমরা এখানে লিখেছি যে বাকিতে ক্রয় করলে পারচেস ডেবিট হবে আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আমাদের এক ধরনের দায়। আর আপনারা যারা আমাদের আগের ভিডিও থেকে যে পারচেস রিলেটেড জার্নাল আমরা কিছু দেখাইছিলাম, সেটা যদি দেখে থাকেন তাদের কাছে তো এটা এখন পান্তা ভাত। আচ্ছা, এরপর আসুন যে ফর পারচেস ক্যাশ অ্যান্ড ক্রেডিট, আমরা যখন পণ্যটা কি করব, ক্রয় করব নগদে এবং বাকিতে, অর্থাৎ আমি 50,000 টাকার পাইকারি পণ্য কিনতে গেছি, 1 লাখ টাকার পণ্য আমি কিনলাম, কেনার পর আমি হয়তো বা বললাম যে ভাই আমার কাছে 70,000 টাকা এখন আছে আর বাকি টাকা আমি পরে দিব। তাহলে এখানে টোটাল ক্রয়টা কি নগদ এবং বাকির মাধ্যমে সংগঠিত হলো না। তো পণ্য যেভাবেই ক্রয় হোক না কেন আমরা বলছি যে পারচেসটাকে আমরা ডেবিট করে দিব। ধরে নেন এখানে যদি বলা থাকতো যে 1 লাখ টাকার পণ্য আপনি ক্রয় করছেন, তাহলে আমরা পারচেস ডেবিট 1 লাখ টাকা লিখতাম। ব্যাংকার বন্ধু খেয়াল করুন যে পারচেস আমরা লিখছি হলো ডেবিট, এবং এই পারচেস করতে গিয়ে আমাদের কি হলো যে নগদ টাকা চলে গেছে, তাহলে যতটুকু নগদ টাকা চলে যাবে সেটাকে আমরা কি করব, ক্রেডিট করব। ক্যাশ করছি আমরা ক্রেডিট, এবং বাকি যে টাকাটা আমি রেখে দিয়েছি তাহলে সেটা আমাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে, সেটা আমার জন্য দায়, সেটুকু আমরা বলছি অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। প্রিয় ব্যাংকার বন্ধু, এর আগে আমরা 9টা জার্নাল শিখে ফেললাম।
আর বাকি 3টা শিখে ফেলবো, তাহলে আজকের ক্লাসে হবে 12টি, এরপরের ক্লাসে আমরা আরও 12টি শিখবো। তো বাকি 3টি হলো আমাদের, দেখেন এখানে আমরা লিখছি যে ফর সেলস রিটার্ন অফ ক্যাশ সেলস, অর্থাৎ আপনি কোনো একটা পণ্য নগদে বিক্রয় করছেন এবং বিক্রয় করার পর সেই পণ্যটা কি হয়েছে, অনেক সময় ডিফেক্ট হয়েছে। আর সেলস রিটার্ন শব্দটা থাকলেই আপনি একটা জিনিস খেয়াল করবেন, সেলস যেহেতু ক্রেডিট আর সেলস রিটার্ন ঠিক এর অপোজিট, তাহলে সেলস রিটার্ন কি হবে, ডেবিট হবে। এই জন্য দেখেন সেলস রিটার্ন আমরা ডেবিট করছি। এর আগের উদাহরণগুলোতে কি করছেন, সেলস সবসময় ক্রেডিট করছেন না, তাহলে সেলস রিটার্ন কি করতে হবে, ডেবিট করতে হবে। আচ্ছা, সেলস রিটার্ন অর্থ হলো বিক্রয় ফেরত। তো বিক্রয় ফেরতের মাধ্যমে কি হয়, আয় হ্রাস পায়, তাহলে আয় হ্রাস পেলে কি বলি আমরা, ডেবিট বলি। আর আয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। তো যেহেতু সেলস রিটার্ন, এর মাধ্যমে আমাদের কি হয়েছে, যেটা বিক্রি করছিলাম সেটা ফেরত চলে আসলো, তার মানে কি হয়ে গেল, এর মাধ্যমে আমার আয়টা কমে গেল। আর এত জটিল যদি না মাথায় থাকে তাহলে মনে রাখবেন যে সেলস ক্রেডিট হলে সেলস রিটার্ন অলওয়েজ ডেবিট হবে। এরপর দেখেন ফর সেলস রিটার্ন অফ ক্রেডিট সেলস, এই আমি যে বিক্রি করছি সেটা ধারে বিক্রয় হোক বা নগদে বিক্রয় হোক, বিক্রয় ফেরত থাকলেই সেলস রিটার্ন আমরা কি বলছি, ডেবিট হবে। তাহলে আমরা দেখেন এখানে লিখছি যে সেলস রিটার্ন ডেবিট। আর এইটা আমরা কি করছিলাম, বাকিতে বিক্রি করছিলাম। ধরে নেন আমি রতনের কাছে পণ্য বাকিতে বিক্রয় করছি, তো রতন প্রোডাক্টটা ডিফেক্ট, 4 দিন পর রতন আমাকে কি এটা ফেরত দিয়ে দিল, তাহলে তখন কি হবে, আমার অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে। কিসের জন্য ক্রেডিট হবে, কারণ ওই যে রতনের কাছে আমি যে আগে টাকাটা পেতাম, বাকিতে আগে টাকা পেলে আমরা মনে করি যে সেটা ডেবিট, কিন্তু রতন যখন আমার প্রোডাক্টটা ফেরত দিয়ে দিল তখন কি আমি আর তার কাছে টাকা পাবো, টাকা তো পাবো না। এখন রতনকে তাহলে তো আমাকে কী করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে রতনকে আগে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট লিখছিলাম, এখন যেহেতু আর টাকা পাবো না, প্রোডাক্টটা যেহেতু ফেরত দিয়ে দিল, তাহলে আমার সম্পদ হ্রাস পেলো, এই জন্য আমরা অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট করব। আচ্ছা, এরপর আমরা দেখেন যে ফর সেলস ডিসকাউন্ট অর সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, সেলস ডিসকাউন্ট থাকলে আপনি মনে করবেন যে এই ডিসকাউন্টটা মানে বিক্রয় বাট্টা। বিক্রয় বাট্টা মানে বলতে বোঝায় যে আপনি কারো কাছে পণ্যটা ধারে বিক্রয় করছেন, পরবর্তীতে তার কাছ থেকে টাকা পাওয়ার জন্য তাকে বলতেছেন যে ভাই তুমি যদি এই টাকাটা দ্রুত পরিশোধ করো তাহলে তোমাকে আমি কিছু ডিসকাউন্ট দিব। যে হয়তো বা 10,000 টাকা পাইতেন তার কাছে, তাকে বললেন যে তুমি যদি এতদিনের মধ্যে পরিশোধ করো তাহলে তোমাকে 2,000 টাকা ছাড় দিব। মানে ধারে কারো কাছ থেকে পণ্য বিক্রয় করলে যখন আপনি টাকা পাওয়ার ক্ষেত্রে আপনি এই ছাড় দেওয়ার কথাটা বলেন, তখন আপনি এইটা আসলে মূলত দ্রুত টাকাটা পাওয়ার জন্য এই জিনিসটা বলে থাকেন। তো সেক্ষেত্রে আপনার হবে হলো কি, সেলস ডিসকাউন্ট ডেবিট হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। সেলস ডিসকাউন্ট ডেবিট হবে এই জন্যই যে বিক্রয় বাট্টা আপনার এক ধরনের কি, যে খরচ, আপনি 10,000 টাকা বললেন, তাকে বললেন যে 2,000 টাকা তুমি না দিলেও চলবে, তুমি যদি এতদিনের মধ্যে পরিশোধ করো, তাহলে 2,000 টাকা কি আপনাকে ছাড় দিয়ে দিতে হলো। আর ছাড় দেওয়ার ফলে আপনার এক ধরনের কি খরচ হলো। আর আমরা বললাম যে কোনো ধরনের খরচ বা ব্যয় হলো আমাদের ডেবিট। আপনার প্রশ্ন পড়ে দেখতে হবে যে আপনি এখানে ছাড় দিচ্ছেন নাকি। যদি ডিসকাউন্ট দেন তাহলে ডিসকাউন্ট দিলে আপনার জন্য এক ধরনের খরচ বা ক্ষতি, তাহলে সেলস ডিসকাউন্ট আপনি যেহেতু ছাড় দিচ্ছেন এই জন্য সেলস ডিসকাউন্ট ডেবিট হচ্ছে। আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হচ্ছে কিসের জন্য, কারণ ওই যে ওর কাছ থেকে 10,000 টাকা পাইতেন, সেক্ষেত্রে আপনি বলতেছেন যে 2,000 টাকা তুমি ছাড় দিলেও না দিলেও হবে যদি এই কয়দিনের মধ্যে পরিশোধ করো। তাহলে ওই 2,000 টাকা তোমার জন্য কি হচ্ছে, যে আপনার জন্য ওই অ্যাকাউন্টস রিসিভেবল থেকে কমে যাচ্ছে, মানে এত টাকা আপনার সম্পদ হ্রাস হয়ে যাবে। এই জন্য আমরা বলতেছি অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এটা আপনারা অঙ্ক যখন আমরা করতে যাব তখন এইটা আরও বেশি ক্লিয়ার হবে। তো ব্যাংকার বন্ধু, আজকে আর নয়, আমার বিশ্বাস আপনারা যদি এই ক্লাসটা দেখে থাকেন তাহলে পুরোপুরি আইডিয়া হয়ে গেছে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সেই সমস্যার সমাধান করব। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।